আগেই বলে রাখি যে আমার চোখের একটু প্রবলেমের জন্য ঠিক আছে, মানে স্ক্রিনের দিকে লাইটের দিকে তাকাতেই পারছি না, ওই জন্য সানগ্লাস পরতে হয়েছে। ঠিক আছে, তোমরা কিছু মনে করবে না, একটু মানিয়ে নিও। ঠিক আছে, মানে যখনই আমি সানগ্লাস ছাড়া লাইট বা স্ক্রিনের দিকে তাকাচ্ছি না, সময় নষ্ট না করবো না। এবার আমরা মূল ভিডিও টপিক নিয়ে আলোচনা করি। তো আইএল টি20 নিয়েই কথা বলবো। দেখো, আইএল টি20তে কাল কিন্তু আবুধাবি নাইট রাইডার্স ভার্সেস কিন্তু গলফ জায়ান্টসের মধ্যে কিন্তু খেলাটা ছিল, যেখানে কিন্তু গলফ জায়ান্টস কিন্তু টসে জিতে গিয়ে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সকে কিন্তু ফার্স্টে কিন্তু ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, আর গলফ জায়ান্ট কিন্তু ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো সেই জায়গাটাই কিন্তু অ্যাডভান্সটা পেয়ে আবুধাবি নাইট রাইডার্স যখনই ফার্স্টে ব্যাটিং করছে তখনই কিন্তু তারা মানে জঘন্যতম খেলছে। তো এই অ্যাডভান্সটাই কিন্তু কাজে লাগিয়েছিল কিন্তু গলফ জায়ান্ট। তো ফার্স্টে কিন্তু ব্যাট করতে আসে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা, যেখানে কাইল স্ম্যাটস ওপেন করতে এসেছিল। আর কিন্তু তার যে প্লেয়ারটা ওপেন করতেছে, প্লেয়ারটার নাম মনে হচ্ছে না, ঠিক আছে, লোকাল ছেলে। তো দুজনা কিন্তু মোটামুটি প্রত্যেকটা ম্যাচে কন্ট্রোভার্সি দিয়েছিল, কারণ আগের ম্যাচে কিন্তু কাইল স্ম্যাটস একটা 50 রান করেছিল। তো কাল ভাই আবুধাবি নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা এত জঘন্যতম পারফরমেন্স, তো সেই জায়গায় কিন্তু 2 ওভারে 2টো উইকেট আবুধাবি নাইট রাইডার্সটা পড়ে যায়, যেখানে গলফ জায়ান্ট কিন্তু পুরো ম্যাচের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, তারপরে ব্যাট করতে আসে কে, তারপরে জো ক্লার্ক ব্যাট করতে আসে। তো সেম কিন্তু জো ক্লার্কও কিন্তু ব্যাটে কিন্তু রান পাচ্ছিল না, মানে বলই কিন্তু ব্যাটে টাচ করতে পারছিল না। দেখো, আবুধাবিতে যে ম্যাচটা আমরা ন্যাচারালি জানি যে আবুধাবির পিচটাই কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, সেখানে কিন্তু 180-90 রান কিন্তু হামেশাই হয়। ঠিক আছে, তো সেই জায়গায় আর আবুধাবি গ্রাউন্ডে কিন্তু একটু কিন্তু হালকা কিন্তু মানে হাওয়া কিন্তু একটু হয়, হাওয়া থাকে, যার কারণে কিন্তু যারা ফাস্ট বোলিং করে, যাদের একটু বলে কিন্তু পেস আছে, সেই সব বলারদের কিন্তু বলটা কিন্তু বেশি কিন্তু সুইং করে। তো এই আর ফাস্ট বলারদের কিন্তু অ্যাডভান্সটা কিন্তু এই আবুধাবিতে কিন্তু বেশি থাকে, ঠিক আছে, স্পিনারের চেয়ে। তো সেই ফাস্ট বলারের সেই সুযোগটাই কিন্তু গলফ জায়ান্টের কিন্তু বলাররা কিন্তু কাজে লেগেছিল, যার ভিত্তিতে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা পুরো একদম জঘন্য পারফরমেন্স করেছিল, বা গলফ জায়ান্টের বলারদের মানে সামনে মোকাবিলাই কিন্তু করতে পারছিল না। যেখানে 2টো উইকেট যাওয়ার পরে জো ক্লার্ক ব্যাটে আছে, জো ক্লার্ক এসেই ভাই সিঙ্গেল ডট, তারপরে ব্যাটেই কিন্তু রান পাচ্ছিল না। এইভাবে কিন্তু 27টা বল নষ্ট করে, 27 বলে 13 রান করে ভাই। ঠিকই আছে, যখন প্রবলেমে 2টো উইকেট পড়ে গিয়েছে, তুমি ধরে ধরে খেলেছো, তোমার একটা দায়িত্ব। আমরা সবাই মনে করেছিলাম যে জো ক্লার্ক একটা দারুণ প্লেয়ার, আর জো ক্লার্ক এই যে সেটিং হচ্ছে মানে একটা বড় রান করবে। তো জো ক্লার্কের মধ্যে সেই এবিলিটিটা আছে, সে দারুণ কিন্তু শট কিন্তু টাইমিং করতে পারে, দুরন্ত 4 মারতে পারে, অনেক কিছু স্কিল আছে জো ক্লার্কের মধ্যে, সেটা আমরা দেখেছি। কিন্তু সেই জো ক্লার্ক ভাই এমন একটা বলে ফালতু বলে আউট হয়েছে না, যেটা কিন্তু মানা যায় না। তো 27 বলে 13 রান করে আউট হয়ে যায়। তারপরে 4 নম্বরে ব্যাট করতে আসে কে, ডেভিড উইলি। ভাই ডেভিড উইলি যে ভাই বলার, সেই বলারকে তুমি 4 নম্বরে ইউজ করছো, যেখানে আলিশান শারফুর মতন প্লেয়ার আছে, যেখানে দুর্দান্ত প্লেয়ার ছিল, যেখানে আলিশান শারফু আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু সব থেকে বেশি রান কিন্তু করেছে কিন্তু এই আলিশান শারফু। তো সেই জায়গায় আলিশান শারফু যে ফর্ম আছে, সেই প্লেয়ারকে তুমি বসিয়ে রেখে তুমি একটা বলারকে ইউজ করছো ভাই। মানে ডিজে ব্রাভোর যে মেন্টর বা কোচিং স্টাফে যারা দাগাউটে আছে ভাই, একদম পুরো উল্টো পাল্টা ভুলভাল ডিসিশন কিন্তু ইউজ করছে। মানে একটা বলারকে তুমি ওপরে প্রমোট করছো, আর যারা প্রপার ব্যাটসম্যান, যারা মিডল অর্ডার ব্যাটসম্যান, তাদেরকে তুমি নিচে রেখে দিচ্ছ। এটা ভাই যুক্তি? কারণ একটা ব্যাটসম্যানকে তো সেট হতে হবে, সে তো এসে বড় শট খেলতে পারবে না। তো সেই জায়গাটা তুমি আলিশান শারফু বা যে বসে আছে আন্ডার রাসেলকে ইউজ করো, তুমি না করে তুমি একটা ফাস্ট বলারকে ইউজ করছো ভাই। তবে হ্যাঁ, কাল কিন্তু ডেভিড উইলি যথেষ্ট কিন্তু ভালো কিন্তু পারফরমেন্স করেছিল। একসময় কিন্তু ডেভিড উইলি সিঙ্গেল ডট বল খাচ্ছিল, কিন্তু ডেভিড উইলি কিন্তু লাস্টে কিন্তু দুর্দান্ত কিন্তু শুরু করেছিল, দুর্দান্ত কিন্তু 6 মারছিল। ঠিক আছে, একসময় মনে হচ্ছিল কিন্তু যে হয়তো 150 রান কিন্তু করবে, স্কোরটা হতে পারে, কিন্তু তারপরে কিন্তু 26 বলে কিন্তু 46 রান করেছিল কিন্তু, বা 42 রান করেছিল কিন্তু ডেভিড উইলি। তারপরে কিন্তু বড় শট মারতে গিয়ে কিন্তু আউট হয়ে গিয়েছিল, কিন্তু ডেভিড উইলি তার শুরুটা কিন্তু ভালো করে দিয়েছিল। তারপরে ভাই ব্যাট করতে আসে কে না, রেস্টেন চেস ভাই। 5 নম্বরে রেস্টেন চেসকে তুমি পাঠাচ্ছ, যেখানে আলিশান শারফু আছে তাকে বসিয়ে রেখেছো, তাকে রেস্টেন চেসকে পাঠাচ্ছ, যে ভাই ব্যাটেই কোনো রান পাচ্ছিল না, যাকে বলিং করতে দেওয়া দরকার তাকে তুমি বল না করিয়ে তাকে তুমি মিডল অর্ডারে খেলাচ্ছ বা ফিনিশারে খেলাচ্ছ। আন্ডার রাসেল, সুনীল নারিন থাকা সত্ত্বে তুমি 5 নম্বরে খেলাচ্ছ, আলিশান শারফু থাকা সত্ত্বে। যারা ভালো ব্যাট করছে, জেসেন হোল্ডার ভাই, জেসেন হোল্ডার প্রত্যেকটা ম্যাচেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। সেই জেসেন হোল্ডারকে কিন্তু লাস্টে প্রত্যেক দিনে আমরা দেখছি লাস্টে কিন্তু সুযোগ দিচ্ছে ভাই। একটা কি মেন্টর, আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে ব্রাভো চ্যাম্পিয়ন ক্রিকেটার, চ্যাম্পিয়ন ব্রেন আছে, সে হয়তো
এই যে ক্রিকেটের যে কোচিং স্টাফে হয়তো কলকাতাকে বা কলকাতা যে লিগগুলো আছে তাতে হয়তো অনেক কিছু প্রভাব ফেলতে পারে, কিন্তু এই যেভাবে প্রভাব দেখছি না ভাই আইপিএলে, কিন্তু ব্রাভোর মেন্টরে কিন্তু কলকাতা কিন্তু ডুবতে পারে। যদি চন্দ্রকান্ত পণ্ডিত স্যার তার মতো নিজে যদি টিমটা চালাতে পারে তাহলে কিন্তু ভালো জায়গায় যাবে। আর যদি ডিজে ব্রাভো যদি এর মধ্যে যদি কাটি দেয় তাহলে কিন্তু কলকাতা কিন্তু ডুববে, এটা আমি লিখে দিলাম, তোরা মিলিয়ে নিও ঠিক আছে 2 মাস পরে। তো সেই সেম রেস্টার্ন চেসকে পাঠালো, সেম রেস্টার্ন চেস ডট খেয়ে দুটো তিনটে একটা দুটো 4 মারলো, আউট। তারপরে ব্যাট করতে আসলো কে আন্ডার রাসেল, 12-13 ওভারে যখন 10 ওভারে 40 রান 4টে উইকেট, 12 ওভারে ব্যাট করতে আসে আন্ডার রাসেল এসে তো আমরা জানি যে আন্ডার রাসেল একটা দুটো বল কিন্তু সিঙ্গেল নাই, তারপরেই কিন্তু তার স্টাইলে সে মার শুরু করে। তো সে টম করানের ওভারটাই কিন্তু আন্ডার রাসেল বেছে নিয়েছিল যে এই ওভারে আমি একটা বড় রান করবো, কারণ রানের দরকারও ছিল সেই সময়। তো আন্ডার রাসেল আর ডেভিড উইলি সেই সময় মানে ভীষণ মারছিল, আন্ডার রাসেল দুটো 4ও মেরেছিল, তারপরে মানে একটা 6 মারতে গিয়ে কিন্তু বা ইজি 6 ছিল, কিন্তু ব্যাড লাক আন্ডার রাসেল ভাই এবার মানে এমন জায়গায় আউট হচ্ছে না, এটা ভাই সত্যি কষ্টের ঠিক আছে। তো বাউন্ডারি লাইনেই কিন্তু আউট হয়ে গিয়েছিল আন্ডার রাসেল। তারপরে ব্যাট করতে আসে কে, তারপরে 7-8 নম্বরে ব্যাট করতে আসে কে জেসন হোল্ডার। ভাই জেসন হোল্ডারকে তারপর ব্যাট করতে বাধায়, আলিশান শার্পকে রেখে দেয়। জেসন হোল্ডার ব্যাট করতে এসে ভাই প্রথম বলে 1 রান নিয়ে তার পরের বলে কিন্তু আউট হয়ে যায় ঠিক আছে। তারপরে আলিশান শার্পকে ব্যাট করতে পাঠায়, আলিশান শার্প ভাই কি করবে তখন, লাস্টে এসে বল তো নেই, আলিশান শার্প এসে ভাই তাও 11 বলে 19 রান করে। কারণ দেখো আলিশান শার্প সে ন্যাচারালি কিন্তু যে 4 নম্বর 3 নম্বরে কিন্তু ক্রিকেটটা বা ম্যাচটা কিন্তু সে তৈরি করে, সে তৈরি করতে পছন্দ করে, সে তো ফিনিশার ব্যাটসম্যান না যে এসে বড় বড় 6 মারবে, সে তো এরকম প্লেয়ার না। আলিশান শার্প টাইমিং করতে পছন্দ করে, একটু ম্যাচটাকে একটু সময় নেয়, তারপরে কিন্তু দুর্দান্ত শুরু করে, কিন্তু সেই সুযোগটাই তো তুমি তাকে দাওনি। 11 বলে 19 রান নট আউট ছিল। তারপরে ভাই সুনীল নারিন 8 নম্বরে সুনীল নারিন আসে। ভাই সুনীল নারিন তুমি আইপিএলে এত দারুণ ওপেনারে রান করেছো, সেই সুনীল নারিন আমরা সবাই জানি যে সুনীল নারিন ভাই এসির পরে 6 মারতে পছন্দ করে, 4 মারতে পছন্দ করে, তাহলে কেন তুমি ওপেনে যাচ্ছ না? তুমি যদি 10টা বল খেলো ওপেনারে গিয়ে পাওয়ার প্লেতে, যেখানে শর্ট বাউন্ডারি থাকে, যেখানে একটু জোরে মারতে পারলে 4-6 হয়ে যায়, সেখানে যদি তুমি 10টা বল খেলে যদি 20টা রান করে দিতে পারো বা 25টা রান করে দিতে পারো, তাহলে তো সেটা দলের তো অনেক কাজে লাগতে পারে। তো তুমি 8-9 নম্বরে আসছো, একটা দুটো বল খেলছো, আউট, তাহলে কোনো যুক্তি আছে এই জায়গাটায়? তো এই সব মানে ভুলভাল ডিসিশান, যেখানে যার ব্যাটে লাভা দরকার সেই জায়গাটায় তাকে ইউজ করছে না। বলারকে কখনো 3 নম্বরে ইউজ করছে, আন্ডার রাসেলকে কখনো 6 নম্বরে, কখনো 7 নম্বরে, কখনো 8 নম্বরে। যে জেসন হোল্ডার দুর্দান্ত খেলছে তাকেও তুমি ঠিকভাবে ইউজ করতে পারছো না। তারপরে এই রকম উল্টো পাল্টা ডিসিশানের জন্য ভাই 122 রান করে আউট হয়ে যায়, যেখানে আবুধাবির গ্রাউন্ডে 180 রান মানে বেস্ট উইনিং একটা রান, সেখানে 122 রান করে যায়, সেখানে 80% ম্যাচ হার হয়ে যায় আবুধাবি নাইট রাইডার্স। তারপরে গল্ফ চাইন ব্যাট করতে আছে, যেখানে গল্ফ চাইনি দুটো ওপেনার ব্যাট করতে যাবে, সেখানে কিন্তু দুর্দান্ত কিন্তু শুরু করেছিল গল্ফ চাইনের ব্যাটসম্যানরা ঠিক আছে। তো তারপরেই কিন্তু দুটো উইকেট পড়ে গিয়েছিল ঠিক আছে। তো দুটো উইকেট পড়ে গেলে কী হবে, রান তো অল্প, যদি 150 রান বা 160 রান করতে পারতো তাহলে কিন্তু হয়তো জিততে পারতো আবুধাবি নাইট রাইডার। তো সেই জায়গাটায় কিন্তু গল্ফ চাইনি এই আবুধাবি নাইট রাইডার্স যারা বলার ছিল সেখানে কিন্তু দুর্দান্ত কিন্তু বল করেছিল কিন্তু ডেভিড উইলি। ভাই ডেভিড উইলি একমাত্র বলার যে প্লেয়ারটা কিন্তু কন্টিনিউ কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু বল করছে। কালও কিন্তু 4 ওভারে 17 রান দিয়ে একটা দুটো উইকেট নিয়েছে, আর জেসন হোল্ডার, এই দুটো প্লেয়ার কিন্তু দুর্দান্ত কন্টিনিউ ভালো বল করছে, ব্যাটও করছে। কিন্তু জেসন হোল্ডার ব্যাট বল দুটোই কিন্তু প্রায় 16টা না 17টা উইকেট নিয়েছে, 16টা মেবি উইকেট নিয়েছে, যেখানে হায়েস্ট যে উইকেট টেকার সে কিন্তু 19টা আর জেসন হোল্ডার 16টা। তো জেসন হোল্ডার আর ডেভিড উইলি এই দুজনাই কিন্তু ভালো বল করছে, তো এরা দুজনাই কিন্তু ভালো বল করে দুটো উইকেটও নিয়েছিল। তারপরে একটা মানে প্লেয়ারকে কাল কিন্তু নতুন সুযোগ দিয়েছিল ঠিক আছে, মোটি বলে একটা প্লেয়ার আছে, ফুল ফর্ম বা নামে কিন্তু আমি সেটা মনে করতে পারছি না, তবে শর্টকাট কিন্তু যেটা নামটা কিন্তু মোটি বলে এরকম তোমরা চেনবে ঠিক আছে। তো ওয়েস্ট ইন্ডিজেরই বলার স্পিনার, সে কিন্তু ব্যাটও করতে পারে, দুর্দান্ত কিন্তু প্লেয়ার, দুর্দান্ত কিন্তু ট্যালেন্ট ছেলেটার মধ্যে, কিন্তু তাকে একটা ওভারও কিন্তু বল দেয়নি, একটা ওভার কিন্তু বল দেয়নি, যেখানে কিন্তু বলটা দিলে হয়তো একটা দুটো উইকেট, যেখানে ফাস্ট বোলারদেরকে খেলছিল, ডমিনেট করছিল গল্ফ জাইনের ব্যাটসম্যানরা, সেখানে যদি একটা মানে এই মচিকে যদি একটা ওভার যদি
ঢোকাতো তাহলে কিন্তু একটা উইকেটও কিন্তু নিতে পারতো। মানে সুনীল নারিনের ভাই নিচে তো খেলতেই পারছে না। যে সুনীল নারিনকে আমরা যেভাবে চিনি সেই সুনীল নারিন ভাই তার 20% কিন্তু ILT20 কিন্তু দিচ্ছে না। আর মেনলি কিন্তু তার ক্যাপ্টেন্সিতে এত জঘন্য ক্যাপ্টেন্সি করছে, এত জঘন্য, মানে বলে পরিচয় দেওয়ার কারণে। ILT20 সব থেকে ভালো টিম ছিল কিন্তু আবুধাবি নাইট রাইডার্স। এই টিমটাকে তুমি যদি এটা অন্য কোনো ক্যাপ্টেন্সির কাছে দিয়ে যাও, মেবি কেরান প্লট, নিকলেস পুরানের মতন কাউকে দিয়ে যাও, বা অন্য কোনো ক্যাপ্টেন্সি যদি দিয়ে দাও, বা জেসন হোল্ডারের কাছে দাও এই ক্যাপ্টেন্সি নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কোয়ালিফাই করবে কিন্তু টিম। এই টিমের মধ্যে কে নেই? আন্ডার রাসেলের মতন পাওয়ার হিটার আছে, সুনীল নারিন আছে, ডেভিড উইলির মতন প্লেয়ার আছে, জেসন হোল্ডারের মতন প্লেয়ার আছে, জো ক্লার্কের মতন প্লেয়ার আছে, ফিল সল্টের মতন প্লেয়ার ছিল, মোটি বলি একটা স্পিনার বলার ছিল, অলরাউন্ডার প্লেয়ার ছিল, রোস্টন চেজের মতন প্লেয়ার ছিল, দুর্দান্ত দুর্দান্ত ট্যালেন্ট আছে। কিন্তু তা সত্ত্বেও লাস্ট ফিনিশ আবুধাবি নাইট রাইডার্স লাস্টে কিন্তু ফিনিশ করেছে, যেখানে জঘন্যভাবে তো কাল তো হেরেছে। আজ কিন্তু লাস্ট ম্যাচ আছে দুবাই ক্যাপিটালস ভার্সেস আবুধাবি নাইট রাইডার্সের মধ্যে, আজ কিন্তু ম্যাচটা আছে। এই ম্যাচটা তো জিততে তো হবেই, এই ম্যাচে জিততে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রান রেট অর্থাৎ প্লাস পয়েন্ট কিন্তু রাখতে হবে, ঠিক আছে? তো আজ ম্যাচে যদি, আর কালকে যে ম্যাচটা খেলেছে না, একদম পুরো গা ঢিলা দিয়ে, একদম পুরো মানে ক্যাজুয়াল, মানে এইরকম ক্যাজুয়াল নিতে আমি কিন্তু কোনোদিনই কিন্তু খেলা মানে দেখিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্স বা আবুধাবি নাইট রাইডার্সের এরকম ক্যাজুয়াল ভাই খেলতে। যে বলে 4 আয় না, সেই বলে 4 দিয়ে দিচ্ছে, উল্টো পাল্টা ফিল্ডিং, ক্যাচ ছেড়ে দিচ্ছে, যেখানে ভাই কী বলবো পোর ক্যাপ্টেন্সি, মানে আমার আর কিছু বলার জায়গা নেই। মেন এক কথাই ভাই জঘন্যতম পারফরমেন্স করেছে। তো আজ ম্যাচটা জিততে হবে, যা কিছু হয়েছে সব কিছু ভুলে গিয়ে আজ ম্যাচে হাল ধরতে হবে, সবাইকে ভালো খেলতে হবে, ঠিকঠাক ডিসিশান নিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু জিততে হবে। আর শুধু জিতলে হবে না, রান রেট অর্থাৎ রান রেটটা ঠিক করতেই হবে, আর যাতে প্লাস পয়েন্ট, এই প্লাস পয়েন্টটা যাতে থাকে, কারণ খুব একটা মাইনাস নেই। আর যদি ভালোভাবে জিতে তাহলে কিন্তু অবভিয়াসলি প্লাস পয়েন্ট হয়ে গেলে কিন্তু, কারণ এই যে গলফ জায়েন্ট কালকে কিন্তু জিতে কিন্তু 3 নম্বরে এসে গিয়েছে, কিন্তু তাদের কিন্তু মাইনাস পয়েন্ট আছে। যদি কলকাতা টিম আবুধাবি যদি জিতে যায়, প্লাস পয়েন্ট নিয়ে নেয়, তাহলে কিন্তু 3 নম্বরে চলে যাবে, ঠিক আছে? অবভিয়াসলি কিন্তু কোয়ালিফাই করবে। যদি হেরে যায় তো সোজা কিন্তু বাড়ি, ঠিক আছে? তো আর সুনীল নারিনের ক্যাপ্টেন্সি আমি তো বলবো আজ অন্তত বাদ দেওয়া দরকার। সুনীল নারিনকে রিকোয়েস্ট করছি যে তুমি ভাই ক্যাপ্টেন্সি ছেড়ে দাও ভাই, ক্যাপ্টেন্সি তোমার দ্বারা হয় না, তুই জঘন্য ক্যাপ্টেন্সি। আর কলকাতা নাইট রাইডার্সের যারা ম্যানেজমেন্ট আছে, বিশেষ করে আমার বলতে বাধ্য, বিশেষ করে যে কলকাতার সিও ভেঙ্কি মাইসো যে টাক ভাই, মানে কী বলবো, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটাল যদি এইরকম সুনীল নারিন যদি এরকম বাজে পারফরমেন্স করতো না, এতদিন কিন্তু বার করে দিত ভাই। তুই প্লেয়ার হিসেবে ঠিক আছে, ক্যাপ্টেন্সি তোমার দ্বারা হবে না, এতদিন ক্যাপ্টেন্সি থেকে বার করে দিত। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ভাই একটা ভাই তাদের আমি জানি না যে রাসেল আর নারেন ভাই ভীষণ বড় ক্যাপ্টেন্সি। আরে ভাই তোমার যে টিমটা জঘন্য পারফরমেন্স করছে সেদিকে কোনো লক্ষ্য নেই, বা ব্যবসাটাই বোঝে, বিজনেসটাই কিন্তু বোঝে, ঠিক আছে? তো এটাই কিন্তু প্রমাণ হচ্ছে যে তারা বিজনেসটা বোঝে। হারলে হারুক জিতুক সেটা কোনো দেখার কিন্তু দরকার নেই। কলকাতা নাইট রাইডার্সের সব থেকে আমাদের যে গৌতম গম্ভীর, সত্যি গৌতম গম্ভীরের মতন কোচ আমার চোখে তো দেখিনি। কলকাতা নাইট রাইডার্স কীভাবে জিতিয়েছিল শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সি, দুজন, আর শ্রেয়াস আয়ারকে তো লাথি মেরে বার করে দিয়েছে। এটাই কিন্তু বিজনেস। আমি তো মনে করি যে শ্রেয়াস আয়ারকে কেন থাকিনি তা নিয়ে একটা ভিডিও করবো, যে শ্রেয়াস আয়ারের সাথে কেন কন্ট্যাক্ট করিনি, এর পিছনে হাত আছে, অবশ্যই হাত আছে কলকাতা নাইট রাইডার্স সিও ভেঙ্কি মাইসোর, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করলাম, ঠিক আছে? আর একটা ভিডিও করবো আজ যে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে ফিফথ যে T20 সিরিজটা আছে, এই T20 সিরিজ নিয়ে আমি A to Z আলোচনা করবো, যে আজ প্লেইং 11-এ চেঞ্জ হবে, কে খেলবে, নতুন কোনো প্লেয়ার এন্ট্রি হবে, সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, একটু লং হয়ে গিয়েছে, ঠিক আছে? A to Z আলোচনা করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো আজ এই পর্যন্ত, বাই।